সুপ্রিয় দর্শক, চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সমসাময়িক প্রসঙ্গ, কিছু অর্থনীতির প্রসঙ্গ, মানুষের জীবনযাত্রার মান, দ্রব্যমূল্য সহ আরও কিছু বিষয়ে কথা বলবো এবং সঙ্গত কারণেই দুজন ব্যক্তিত্বকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার ডানি আরও একজন যোগ দিয়েছেন, অর্থনীতিবিদ এবং বীজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে কথাটি প্রথমে বলেছি যে এই সময়কালের সমসাময়িক প্রসঙ্গগুলোর মধ্যে আমি প্রথম ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসি, বিশেষ করে মানুষের সামগ্রিক জীবনযাত্রার মান বা দ্রব্যমূল্য সহ মানুষের আরও কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আপনি অন্য গণমাধ্যমে কথা বলছেন, আমরাও দেখছি। এই প্রসঙ্গগুলো এই সময়কালে এসে কতটা গুরুত্বের সাথে মানুষের মনে বা আপনাদের কাছেই সামনে এসেছে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কিন্তু প্রায় 4 মাস হয়ে গেছে। তো এই সময়টাতে মানুষের অনেকটাই প্রত্যাশা বেড়ে গেছে। তার কারণ প্রথম দিকে যেটা ছিল যে আসলে যে অনেক সময় বিশৃঙ্খলা খুব স্বাভাবিকভাবে থাকে, তার কারণ সরকার পরিবর্তন হয়ে গেলে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তিত সরকার, তো সেই সরকার কিন্তু আসলে সিভিল সোসাইটি লেড, এখানে এক্সপার্টরা রয়েছেন এবং আসলে এনজিওর কেউ রয়েছেন। তো সুতরাং তাদের কাছ থেকে আসলে প্রথম যে প্রত্যাশা ছিল সেটা হচ্ছে সমাজের সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি কমবে, এই যে অর্থ পাচার সেগুলো কমবে, ব্যাংক খাত বা আর্থিক খাত সেগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। এটাই ছিল প্রথম একটা চাওয়া। তো সেই জায়গাতে বেশ কিছু অগ্রগতি করেছে সরকার এবং সেক্ষেত্রে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, কমিটি হয়েছে, টাস্কফোর্স হয়েছে এবং আর্থিক খাত সহ অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা চাওয়া ছিল আসলে সাধারণ মানুষের, যে এই ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো সেগুলো একটু শৃঙ্খলা ফিরে আসবে এবং একই সঙ্গে যে পরিবেশটা ভালো হবে, বিনিয়োগের পরিবেশ ভালো হবে এবং এর পাশাপাশি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বাজার। তার কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু যে বাজারের যে অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি সেইটা কিন্তু চলছিল এবং এই বিগত বছরের জানুয়ারি মাসে কিছুটা কম ছিল জিনিসপত্রের দাম, কিন্তু এরপরেই কিন্তু লাগামী হয়ে যায় এবং পুরো গত বছর জুড়ে কিন্তু এই মূল্যস্ফীতি মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এবং এরপরে বন্যা হলো, তারপরে পরপর দুটো বন্যা হলো। তো হওয়ার পরে তারপরে এটা যে সাপ্লাই চেন, এটা তো শক লাগেই, খুব স্বাভাবিক, তখন এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কিন্তু এরপরে কেন শীতের যে শাকসবজি সেটা আসার পরেও কেন মূল্যস্ফীতি সেটা 13.8%, যেটা খাদ্য মূল্যস্ফীতি সেটা হয়ে যাচ্ছে? এত মূল্যস্ফীতি তো হওয়ার কথা নয়। তাহলে আসলে ঘটনাটা কি? তো এখন এই জায়গাতে কিন্তু মানুষের মধ্যে একটা অশান্তি, অসন্তোষ, কষ্ট, এগুলো হতাশা, সব কিছুই কিন্তু ভর করেছে। না, কিন্তু যেই কথাটি ডক্টর মাহফুজ আপনি বললেন যে সাধারণ মানুষের একটা প্রত্যাশা এবং এক ধরনের প্রাপ্তির জায়গা, যে এই সরকার আসলে যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না, কোনোভাবে মানুষের জিনিসপত্রের দামগুলো বাড়ানোর যে আগের চক্রগুলো কাজ করবে না, তারপরে যে টাইমটা পার হলো এর মধ্যেও আমরা এই ইতিবাচক ফলাফলটা দেখতে পাচ্ছি না কেন বলে মনে হয়? তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে মানুষের যে সন্দেহ যে আসলে বাজারে তো সিন্ডিকেটই দায়ী, এবং দেখা গেছে যে এই সরকারও কিন্তু এই পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে সিন্ডিকেটের যে শক্তি সেটা অনেক বেশি। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে সরকারের চাইতে শক্তিশালী কেউ নয়। এখন সরকারের যে সমস্ত মন্ত্রণালয় বা বিভাগ বা কোনো একটা অধিদপ্তর, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা হয়তো ঠিকমতো কাজ করছে না। এটা সাধারণ মানুষের ধারণা যে তারা হয়তো অভিযান পরিচালনা করছে না, আইনের প্রয়োগ করছে না, সেটা অপ্রতুল। তো এই জিনিসগুলো হচ্ছে এবং এটার কারণে সিন্ডিকেট দেখতে পাচ্ছে যে আসলে তারাই সবচেয়ে শক্তিশালী। এবং আমরা আগে দেখতাম একটা সিন্ডিকেট, তাও তারা অনেক সময় এটা দ্বিধার মধ্যে থাকতো, অনেক সময় বলতো না যে আসলে সিন্ডিকেট রয়েছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আলুর বাজারে সিন্ডিকেট, চালের বাজারে সিন্ডিকেট, ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেট। এবং ভোজ্য তেল এতটাই সিন্ডিকেটের কারণে এটা বাজারে একটা অস্বস্তি তৈরি করছে যে তারা কিন্তু ইতিমধ্যেই যে বাজার থেকে ভোজ্য তেল তুলে নিয়ে গেছে, মানে প্রায় উধাও হয়ে গেছিলো আর কি তেল, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। এবং সেটা কিন্তু 2022-এর পরে একবার যেটা হয়েছিল, এরপরে আবার আমরা দেখলাম। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমদানি যতটুকু করা হয়েছিল ভোজ্য তেল, সেটা কিন্তু চাহিদার তুলনায় বেশি ছিল, তারপরে ওটা বাজার থেকে উধাও হয়ে গেছে। আবার যখন দাম বাড়ানো হলো, তারপরে আবার আস্তে আস্তে তেল চলে এলো, এখনও অস্বস্তি আছে। এখন প্রতিটা পণ্যের ক্ষেত্রে যদি সিন্ডিকেট থাকে তাহলে কিন্তু খুব কঠিন আসলে এটাকে। সেটাই, মানে এই জায়গাতেই আরও ফিরবো আপনার কাছে যে এই সিন্ডিকেটগুলো একসময় পলিটিক্যাল প্যাট্রোনাইজেশনে হতো, এখন যেটি হওয়ার কথা নয়। তার মানে কি তারা কালার বা ভোল পাল্টে অন্যভাবে এগুলো করছে বলে মনে হয়?
হ্যাঁ, এটা অবশ্যই মানে তারা আসলে ঠিক ভুল পাল্টে যাচ্ছে বিষয়টা এরকম নয়। আগে যেরকম ছিল যে ব্যবসায়ী নেতারা তারা কিন্তু সামনে আসে, তারা কথা বলতো সরকারের সঙ্গে, কিন্তু এখন অনেকেই কিন্তু এই যে বিভিন্ন রকমের মামলার কারণে আত্মগোপনে আছে, কেউ 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 বিদেশে পাড়ি জমিয়েছে, এবং তাদের হয়ে এখন তাদের যে সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, তারা কিন্তু বাজারের মার্শাল ফ্লেক্স করছে, বুঝতে পেরেছে। এবং তারা কোনোভাবেই পাতা দিচ্ছে না। তার কারণ এই সরকার যেহেতু পলিটিক্যাল কোনো ব্যাকআপ নেই, হয় হ্যাঁ সাপোর্ট রয়েছে, কিন্তু আসলে তাদের কোনো অ্যাম্বিশনও নেই, এবং তারা আসলে সিভিল সোসাইটি এক্সপার্টেরাই। তো যার ফলে চেইন অফ কমান্ডটা কিন্তু একেবারে কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত এটা নেই, ওয়ার্ক করছে না। এবং যেটা হয় যে নর্মালি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তাদের কর্মীদের ভিতরে অনেকেই থাকে ব্যবসায়ী, তো এখন কিন্তু তাদের তো আর ওইটা নেই। তো এটার কারণে যেটা হচ্ছে যে আসলে ওই চেইন অফ কমান্ডটা মেনটেন করা যাচ্ছে না, এবং এই কারণেই দেখা যাচ্ছে তারা ইচ্ছামতো চাপ দিচ্ছে, এবং এই অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজ রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সরকারকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে ব্যবসায়ীদের দিক থেকে, এবং এটা সিন্ডিকেশন একটা প্রক্রিয়ার অংশ। আপনি আরো বলবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে শুরু করেছেন। থ্যাংক ইউ ডক্টর মাহফুজ স্যার। আপনার কাছে একটু আসি, বিশেষ করে যখন কথা হচ্ছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভোক্তা অধিকার কতটুকু কাজ করতে পারছে, বা সেটি অপ্রতুল কিনা, আরও বেশি করা যায় কিনা, বা আপনারা ক্যাপের পক্ষ থেকেও কনজিউমার্স অ্যাসোসিয়েশনও একটা প্রেশার গ্রুপ হিসেবে সবসময় কাজ করছেন। আপনার অ্যানালিসিস কি স্যার এই ক্ষেত্রে সামগ্রিক ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অর্থনীতিবিদ মাহফুজ ভাইকেও। আসলে সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল আর কি, এই প্রত্যাশা কিন্তু সরকার মানুষের পূরণ করতে পারে নাই। আমরা যদি আলুর কথাই যদি বলি আর কি, এই আলু কিন্তু 15 টাকা কেজি যে আলু কৃষক বিক্রি করলো, সেই আলু আবার 80 টাকা কেজিতে ভোক্তাকে কিংবা আমাদের কৃষক ভাইকে কিনা খেতে হচ্ছে। তো এই যে এটা কিন্তু আমরা দেখছি যে সরকারের সাথে এই যারা ব্যবসা করে নাকি তারা যেভাবে সহযোগিতা করার কথা ছিল, এই সহযোগিতাটা হয় সরকার নিতে পারেনি অথবা তারা করতেছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি রংপুরে গেলাম, আমাদের সাথে ভোক্তার ডিজিও ছিলেন, আমি ছিলাম। তো সেখানে দেখা গেল যে ভোক্তার একজন ডিডি, উনি একজন মহিলা মানুষ, সে কোল্ড স্টোরেজে আলু নিয়ে আসে কাজ করতেছিল। তো সে একটা কোল্ড স্টোরেজে গিয়ে দেখলো যে ওখানে হাজার হাজার মন আলু রয়ে গেছে। আলু কিন্তু বাজারে 65 থেকে 70 টাকা নিচে বিক্রি করতেছে না। তো সে ওইখান থেকে কিছু আলু জব্দ করছে, জব্দ করে না ওই রংপুরের বাজারের মধ্যে একটা জায়গা ঠিক করছে, ওইখানে দেখা গেল যে সে 45 টাকা করে আলু কেজি সে বিক্রি করতে দিচ্ছে, এবং ওইখানে মানুষ 1 কেজিও কেউ কিনতে পারতেছে, কেউ 5 কেজিও কিনতে পারতেছে, এই লিমিটে রাখছে। তো তার এই তৎপরতার কারণে বাজারে গিয়ে যেটা দেখলাম, ওই বাজারে কিন্তু আলুর দাম কমছে। তার মানে ভোক্তা অধিকারের ওই ব্যক্তির ইনিশিয়েটিভে এটা সম্ভব হয়েছে, তার ইনিশিয়েটিভে কিন্তু এই কাজটা সম্ভব হয়েছে আর কি। তো ওইখানে আমরা দেখলাম, আমরা সকালের সম্মেলন ছিল আমাদের, ওটা ওইখানে করার পরে বললো যে স্যার নীলফামারীতে কিন্তু এরকম কোল্ড স্টোরেজ আলু আছে। তা আমরা ওই নীলফামারীতে গেলাম, গিয়ে ওই নীলফামারী ডিসি নিলাম। তারপরে যে ডিডি যিনি ছিলেন রংপুরের, উনিও আমাদের সাথে গেলেন। তারপরে এসপি সাহেব আসলেন, তারপরে ওইখানকার যে এডি আছে ওনারা আসলেন। গিয়ে দেখলাম যে আমরা 3টা কোল্ড স্টোরেজ এখানে আছে, 3টা কোল্ড স্টোরেজে কিন্তু আলু আছে। যেই গেছি বলছে যে আমরা গেছি ওইখানে, শুনছি আর কি, তারা কোল্ড স্টোরেজে তালা টালা দিয়ে যার যে নামাজ পড়তে চলে গেছে, কেউ নামাজ পড়তে চলে গেছে, কেউ বিদায় হয়ে গেছে। তখন বেজে গেছে প্রায় 5টার মতো। যাক, তারপর খবরটা বলে তাদেরকে আনা হইলো। আনার পরে ওইখানে বলে দেওয়া হলো যে আগামীকাল থেকে আলু ওই ডিসি সাহেবের মানে হুকুম ছাড়া কোনো আলু বিক্রি করতে পারবে না, এবং উনি টাইম দিয়ে দিবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আলু ওইখানে বিক্রি হবে, এবং আলু কত করে বিক্রি করা যেতে পারে। তখন বলে যে সর্বোচ্চ খরচ তাদের 27 টাকা পড়ছে। এটা কত হইতে পারে আর কি। তো ওইখানকার যারা ম্যানেজার ছিলেন তারাও কিন্তু কারচুপি করে, বীজ আলুর কথা বলে, ওই আলুর কথা বলে, সেই আলুর কথা বলে কিন্তু তারাও এটা করে। পরে উনি ডিসি সাহেবরে, আমাদের ডিসি সাহেব অর্ডার দিলেন যে না, কালকের থেকে তুমি আলু এই রংপুরে যেহেতু 45 টাকার বিক্রি হচ্ছে, 45 টাকা করে রেট দিবা তুমি আলু। তার মানে স্যার এই যে একটা গভর্নেন্স ক্রাইসিস, যে কিছু ব্যক্তির কথা বললেন যারা জিম্মি করে রাখছে, আপনি বললেন যে তালা মেরে তারা চলে গেছে, তো এগুলো তো নিশ্চয়ই একটা আপনার ইনিশিয়েটিভ দরকার যাতে করে ব্যক্তি এভাবে জিম্মি করতে না পারে। সেগুলির জন্য কি পরামর্শ আপনার? না, সেটা তো অবশ্যই পরামর্শ। সেখানে যখন ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, তা উনি যে সাজেশন দিল সেই মতে কাজ করা হইলো। পরে দেখা গেল যে ওইখানে আলু ঠিকই দাম কমে আসছে। তো এইটা যদি মুন্সিগঞ্জে যদি এই ব্যবস্থাটা করা হইতো, এবং 64 জেলায় হতে পারে, এটা যেখানে কোল্ড স্টোরেজে সেখানে করা হতো। তারা বলে যে কোল্ড স্টোরেজে আমাদের না, আমরা কিন্তু স্পেসিফিক ওয়েতে আমরা এই জিনিসগুলি বের করে দিচ্ছি যে এইভাবে হইতেছে। আমি আরেকটা কথা বলি, গত কয়েকদিন আগেই আমরা ইয়েতে গেলাম, উত্তরার এই কামারপাড়া কাঁচা বাজারে আমরা ঢুকার পরে দেখা গেল যে প্রতিটা রিক্সাও কিন্তু আসছে, তার থেকে 20 টাকা চাঁদা নেয়। আমরা এরকমভাবে, এই যে আপনি যে আলুর প্রসঙ্গটা তুললেন, আমরা আজকেই গণমাধ্যমে দেখলাম যে ফুলকপি এখন শীতের সিজনে সবচেয়ে বেশি হচ্ছে বিভিন্ন জেলাতে।
উৎস থেকে এই রেটটি হচ্ছে 1.5 টাকা মাত্র, 1 টাকা 50 পয়সা এক একটা ইউনিট প্রাইস। এটি ঢাকার বাজারে 30 টাকা বিক্রি হচ্ছে আজকে। আমাদের একটা কম্পারেটিভ অ্যানালিসিস গণমাধ্যম দেখিয়েছে আজকে। মানে এতটা ফারাক কি করে সম্ভব? 30 গুণ। কোন যৌক্তিক কারণ নেই তো, কারণ সরকারকে আমরা যেটা আমি যে কামারপাড়া বাজারে গেলাম তখন থেকে আমরা 3 জনকে চাঁদাবাজ ধরলাম যে তারা এইটা তো প্রতি রিক্সা ঢাকার এরা ধরা যায় মানিকগঞ্জ থেকে এই 1.5 টাকা করে কিনে ট্রাকে তুলছে, কারণ বাজে এনেই কি এটা 30 টাকা হয়ে যাবে? সেটার তো কোনো যৌক্তিক তো কোনো কারণ নেই আর কি। তা আমি এটা আপনি বলছেন, আমি আজকে চাঁপাইনবাবগঞ্জের খবর নিলাম আর কি, ওইখানে এক পাল্লা মানে 5 কেজি 2 টাকা বেচেছে মূলা। 5 কেজি মূলা বিক্রি 2 টাকা বিক্রি, 5 কেজির দাম 2 টাকা। 5 কেজি 2 টাকা, 5 কেজি 2 টাকা। আর একটা ফুলকপি হইলো 1.5 টাকা থেকে 2 টাকা। ওইখানে চাঁপাইনবাবগঞ্জের খবর আমি আনলাম আর কি, ওইখানে পাওয়া গেছে এরকম। আজকে আবার আমাদের সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে যারা এইগুলোর প্ল্যান ডিজাইন ইমপ্লিমেন্ট করছেন, বাণিজ্য মন্ত্রণালয় বা আপনি ভোক্তা অধিকারের কথা বলছিলেন, তাদের মধ্যে সমন্বয়গুলো আরো স্ট্রেনথেন করা দরকার? বা অবশ্যই আমরা তো বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছি। যেমন আজকে ডিসি সাহেব আমাদের মোহাম্মদপুরে উনি একটা পণ্য বিক্রি কয়েকটা মার্কেট করবে, সেখানে আমরাও গেলাম, ক্যাবে থেকে যাওয়া হইলো এখানে। তো সেখানে যে প্রোগ্রামটা করা হয়েছে, এখন কিন্তু বাজারে 30 টাকা তো ফুলকপি হইতে পারে না, যেখানে 2 টাকা করে কিনে নিয়ে আসে। গাড়ি ভাড়া কোনো এর মধ্যে কোনো হঠাৎ করে বেড়ে যায়নি, বা রাস্তাঘাটের কোনো চাঁদাবাজি নেই। তারাই বলতে রাস্তাঘাটে কোনো পুলিশও কোনো চাঁদাবাজি করে না, আর যারা পলিটিক্যাল চাঁদাবাজি করে তারাও নাই। তো যদি এইটা হইয়ে থাকে তাহলে এখানে 30 টাকা কোনো ঢাকা শহরের বাজারে আসতে পারে হবে। এটার যৌক্তিক কোনো উদাহরণ বা উত্তর কেউ দিতে পারে। এই উত্তরের জায়গাতে একটু ফিরে আসি ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে। আপনি নিজেও বাংলাদেশের বর্তমান চলমান সংস্কার কার্যক্রমগুলোর সাথে জড়িত, এবং এই যে একটা প্রসঙ্গ একটু উঠে আসলো যে অনেকটা পিসমিল বেসিসে 2-3টি জেলার কথা বললেন আমাদের হুমায়ুন কবির ভাই, প্লাস ধরা যাক একটা অ্যাডহক বেসিসে মোহাম্মদপুর বাজারের কথা বললাম, কারণ বাজারের কথা বললাম। তাহলে এগুলো সেন্ট্রাল মনিটরিং বা সুপারভিশনগুলি কিভাবে সম্ভব? এরকম আলাদা একটা অ্যাডহক ঘটনা সামনে আসলেই আমরা অ্যাড্রেস করছি, কিন্তু মূলত কি করছি আসলে? সরকার যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এরকম কিছু কিছু ইনস্টেন্স তৈরি করে, মানে সরকার তো একসঙ্গে সবগুলো জায়গাতে গিয়ে ক্র্যাকডাউন করে না, এটা কোনো দেশেই কোনো সরকার করে না। তো এটার মূল বিষয়টা হচ্ছে এরকম যে অনেকটাই ঝিকে মেরে বকে শিক্ষা দেওয়ার মতো, যাতে অন্য জেলাগুলিও এটা করে। এক্স্যাক্টলি। কিন্তু এরা এতই শক্তিশালী এবং এরা খুব ডেসপারেট, মানে এদের কথাই হচ্ছে যে এরা যে কোনোভাবেই হোক বাজারে একটা অস্বস্তি তৈরি করবে, এক ধরনের সংকট তৈরি করবে। এবং প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়েছে, আলুগুলো নষ্টও হচ্ছে অনেক ক্ষেত্রে। আবার কোল্ড স্টোরেজে যে এত পরিমাণে আলু, সেগুলো তারা কিন্তু রেখে জমেছে। এবং এটা পুরোপুরিভাবে মজুত আইনের বিরোধী। মজুত আইনের নিয়মটাই হচ্ছে এরকম যে এটা কন্টিনিউয়াসলি এটাকে সাপ্লাই দিতে হবে বাজারে। আর কোল্ড স্টোরেজের বিষয় যেটা হচ্ছে, আমরা কিন্তু অনেক কষ্ট করেছি ওই সময়টাতে, 2006, 2007, 2008 এই টাইমটাতে আমরা অনেক ক্ষেত্রে সরকারকে বলেছি যে খুবই অল্প সুদে সহজ শর্তে এই কোল্ড স্টোরেজ তৈরি করে দেওয়া হোক। তখন কিন্তু প্রাইভেট সেক্টর সেই সুবিধাগুলো নিয়েছে। উদ্দেশ্য ছিল যে বাজারে যাতে সিন্ডিকেট তৈরি না হয় এবং এই পচনশীল পণ্যগুলো যেন পচে না যায়, নষ্ট না হয়। তো সেইটার পুরো সুযোগটা নিয়েই তারা এখন বড় বড় সিন্ডিকেট হয়ে গেছে। এবং তারা ওই যেখানে আসলে কাঁচা শাকসবজি রাখার কথা, সেখানে তারা ডিম ঢুকিয়ে রেখেছে। ডিমের বাজারেও তারা সংকট তৈরি করেছে। ডিমের বাজারে সিন্ডিকেট, আলুর বাজারে সিন্ডিকেট। হ্যাঁ, 40 লক্ষ টাকা মুদ্রা করছি কোল্ড স্টোরেজ থেকে। ডিম সেখানে ভালো থাকে না, ভ্যালুর তো যাই হোক আর কি, বাজার তো ক্রাইসিস তৈরি করার জন্য সেখানে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, আটকে রাখা হয়েছে, ওই ক্রাইসিস সৃষ্টি করে। তারা কোল্ড স্টোরেজগুলোর ম্যানেজমেন্টে কারা, দায়িত্বে কারা? এখানে কিছু ব্যবসায়ী রয়েছে, তাদের মধ্যে অনেকে কিন্তু পলিটিক্যাল, হ্যাঁ, এবং তারা বিগত সরকারের সঙ্গে জড়িত এবং তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও নিয়েছে কিন্তু অন্যায়ভাবে। এখন কি করছে তারা, কিন্তু এই তাদের মানে বিগত সরকারের আসলে মানে তাদের পক্ষ থেকে আর কি বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। যে তাদের চিন্তাই হচ্ছে এরকম যে বাজারে যদি অশান্তি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষ খেপে যাবে এবং তখন সরকারের উপরে একটা চাপ তৈরি হবে। মূলত সরকারকে চাপে ফেলা, পিছিয়ে ফেলা, এই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কাজগুলো তারা করছে। না, এটি তো নিশ্চয়ই গভর্নমেন্টের বিভিন্ন যে মেশিনারিগুলো, তাদেরও এটা জানার কথা যে কারা এরকম পারপাসফুলি কাজগুলো করছে, এবং এটি তো নিশ্চয়ই বন্ধ করাটাও প্রয়োজন। আদারওয়াইজ আমরা যেমন আজকে আলাপ করছি জনগণকে সচেতন করার জন্য বা এটাকে বন্ধ করার জন্য, কি করণীয় বলে মনে হয়? খুব সংক্ষেপে আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে হয়তো আরো আলাপ করব। এখানে কিছু কিছু অর্থনীতিবিদ বলছেন যে বাজার যোগান বাড়াতে হবে। বাংলাদেশের কৃষকেরা মাথা ঘাম পায়ে ফেলে তারা দাদন করে ব্যাংকে গিয়ে কিন্তু তারা ঋণ পান না। তো এখন এই বিভিন্নভাবে তারা কিন্তু অর্থায়ন করে তারা প্রত্যেকটা খাদ্যপণ্য উৎপাদন করছেন। দেশ খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। তো এখন এই অবস্থায় কৃষকদের তো দেশ দিয়ে লাভ নেই, সরবরাহের সংকট রয়েছে, সেটা বলে কেউ পার পাবে না। সব কিছুই স্বাভাবিক। এই অবস্থায় মূল জায়গাটা হচ্ছে এই যে আইদার কোল্ড স্টোরেজের মালিক তারাই সংকট তৈরি করছেন, অথবা
কিছু কিছু পাইকার রয়েছে, কিছু আড়তদার রয়েছে, তারাই এই সংকটগুলো করছেন। চালের বাজারে করছেন মিলাররা, মাত্র 55 থেকে 60 জন মিলার পুরো 18 কোটি মানুষের চালের এই যোগান দিচ্ছেন এবং তাদের কন্ট্রোল করছেন। তো এই পয়েন্টগুলোই কিন্তু মূল সমস্যার জন্য দায়ী, এবং এটার জন্য যেমন মজুদ আইনের প্রয়োগ করা এবং একই সঙ্গে যে ভিজিলেন্স, জরিমানা করা, জরিমানা 1-2 লাখ টাকা করলে হবে না, ওইটা এক বেলায় তুলে নেবে তারা ওই টাকাটা। জরিমানা হতে হবে 10 কোটি 20 কোটি। এটা হলেই হলো সবচেয়ে ভালো, এটা হয়তো কাজ হতো। আপনি যেমন ডক্টর মাহফুজ আপনি যথার্থই বলেছিলেন যে এরকম এক্সাম্পলারি কাজগুলো গভর্নমেন্ট করে এটাকে অন্যদের মাঝে ডিসেমিনেট করতে চায়। যদি তাই হয়, আমি একটু হুমায়ুন কবির ভাই আপনার কাছে আসি। বিশেষ করে আমরা যে প্রায় দেখছি যে ভোক্তা অধিকার থেকে ফাইন করা হয়, কিন্তু সেটির পরিমাণটি খুব অপ্রতুল, যে কারণে তারা এটি খুব একটা গুরুত্ব দিচ্ছে না আজকাল। না, কনজিউমার অ্যাক্ট যেটা করা হয়েছে 2009 সাল থেকে, এই আইনটা কিন্তু এইরকম 5-10 হাজার টাকা জরিমানা করার জন্য এই আইন হয় নাই। এটারও কিন্তু 2 লক্ষ টাকা, মিনিমাম 2 লক্ষ টাকা, 1 বছরের জেল, এই ধরনের পানিশমেন্ট। কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে আজ পর্যন্ত এই ধরনের কোনো পানিশমেন্ট তারা দেয়নি। ওনাদের বক্তব্য হলো যে আমরা জরিমানা করতে যাই না, আমরা যাই মানুষকে সচেতন করার জন্য। কিন্তু সচেতনতার প্রশ্নে আমরা যেমন বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে দেখছি যে ভোক্তা অধিকার গেলে এক ধরনের একটা আতঙ্ক তৈরি হতো আগে, এখন কিছুটা ওরা কোপ করে ফেলেছে, ওরা গেলেই রেডি থাকে যে ওরা কি বলবে। আমরা এই ভিডিওগুলো তাই দেখছি, ওরা অলরেডি ট্রেন্ড, আমরা তাদের এটা ট্রেনিং হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হলো যে বাজারে যখন আমরা ভোক্তা অধিদপ্তরের সাথে যখন আমরা যাই আর কি, তখন দেখা যায় যে আপনার আলুর জায়গায় আলু রয়ে গেছে বা পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রয়েছে, লুক নাই, ফেলে দিয়ে তারা আগে থেকে জানে যে ওরা আসবে, জেনে যায় বা জানতে পারে, বা সব দোকান তো আর একসঙ্গে দেওয়া হচ্ছে না, একটা দিলে পরে বাকিগুলি তার টের হয়ে যায়। আপনার পার্লি পাথর রয়ে গেছে, আলু রয়ে গেছে, পেঁয়াজও রয়ে গেছে, লুকটা নেই, আপনি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন, একসময় আপনাকে চলে আসতে হবে। তাই তারা সেটা করে এটা ডিমের বেলাও করে। আর এখন একটা মজার ব্যাপার হয়েছে যে আইটেমও যখন সিন্ডিকেটটা হয়, কখনো পেঁয়াজের হইতেছে, কখনো আলু হইতেছে, কখনো কাঁচামরিচের হইতেছে, কখনো আপনার ওই ডাব পর্যন্ত সিন্ডিকেট করে বিক্রি করে। যেমন 300 টাকা পর্যন্ত ডাব হয়েছিল যখন আপনার ইয়ে হয়েছিল করোনাকালীন সময়, এরকম হয়েছে। ডেঙ্গুর সময় গিয়া ডাক্তার অ্যাডভাইস করছে পানি খেতে হতো, এই পানি খাওয়াইছে। এইটাকে দূর করার জন্য সরকারের যে অর্গানগুলি আছে, সবগুলি অর্গান কিন্তু সমন্বয়ের মাধ্যমে কাজকর্ম করতেছে না। কিন্তু আমরা একটু যদি প্রশ্ন রাখি যে এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের পোর্টফোলিও যিনি দেখছেন, আমরা তাকে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে চিনি, নতুন করে উনি যেন দায়িত্ব পেলেন, উনি আসার পরে কতটা এক্সেলারেট করতে পেরেছেন বলে মনে হয়? উনি এখন পর্যন্ত বাজারে ওনার কোনো ইম্প্যাক্ট আসেনি। ইম্প্যাক্টটা এখনো আসে। উনি ব্যবসায়ী লোক এবং সৎ ব্যবসায়ী, সে ভালো পরিবারের ব্যবসায়ী পরিবারের লোক। উনার কাছে তো মানুষের এক্সপেকটেশনটা আছেই, আমাদেরও প্রত্যাশা আছে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে উনি আনতে পারেননি। কারণ কিন্তু এটি তো একটা বড় চ্যালেঞ্জের জায়গা। সামনে যদি রমজান আসে, মানুষ কিন্তু এই সময় জানতে চায় যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো কি হবে যাতে রমজানে। উনি আইসিও তো একটা ফেস করলেন যে সোয়াবিন তেলে বলতে গিয়ে দেখা গেল সোয়াবিন তেল বাজার থেকে আউট। এখন পর্যন্ত কিন্তু আপনি 1 লিটার এবং হাফ লিটার সোয়াবিন তেল বাজারে এখন পর্যন্ত সরবরাহ সঠিকভাবে এসে পৌঁছে নেই। এই যে উনি ওনার পরেই কিন্তু উনি আবার 8 টাকা প্রতি লিটারে বাড়াইলেন, কিন্তু আমরা দেখলাম যে এর আগেও কিন্তু যেই দামটা ছিল এর চেয়ে কমে কিন্তু এরা বিক্রি করছে কেউ কেউ। যেমন এসএলএম গ্রুপের তারা বিক্রি করছে, তারপরে আমাদের সিটি গ্রুপের তারা বিক্রি করছে। এই গ্রুপগুলো তো আগের গভর্নমেন্টের আমলেও এই সোয়াবিন তেল তারাই এখনো তার থেকে ছোট নেই, তাদের হাত থেকে ছুটে যায় না, তার কাছে রয়ে গেছে। এবং তারাই এটা এই খেলাটা কিন্তু তারাই করতেছে। এবং উনি ব্যবসায়ী পরিবারের লোক, উনি তো একজন, সমস্ত অর্গানগুলো যদি ওনাকে সহযোগিতা না করে কিন্তু ওনার দ্বারাও সম্ভব হবে না, কারণ তারা তো সহযোগিতা করতেছে না। আমরা তো অনেকের সাথে আলাপ করি তো এই ব্যাপারটা নিয়ে আর কি, কেউ এর মধ্যে গাছ হারা কিন্তু এটা আমার কাজ না, আর এটা আমি এটা তো আমার ডিউটি না, এরকমভাবে অনেক করে আর কি। যেমন এখন বর্তমান ঢাকার ডিসি সাহেব যেভাবে গেছে, যেমন উনি সেই ইয়াতে গিয়া মোহাম্মদপুরের সে বেরিবাদে গিয়েছে, একটা মার্কেট মানে খোলা বাজারে বিক্রি করার জন্য কৃষক থেকে পণ্য আসবে এবং সেখানে পণ্যটা বিক্রি হবে, মানুষ পাবে। এইটা কয়টা আমরা করে পারবো? এই 10টা-12টা মার্কেট দিতে আর হবে না। কিন্তু যেটা ডক্টর মাহফুজও বললেন, আপনি যদি এরকম মানুষকে প্রণোদনা দেওয়ার বা গুড এক্সাম্পলগুলো ছোট ছোট স্কেলে শুরু করেন, অন্যরা দেখে সেগুলো বড় স্কেলে করছে না কেন? না, সেটা তো এটাও একটা প্রশ্ন উনি যেটা বলছেন আর কি। সেটা ভোক্তার আগে যে ডিজি ছিলেন উনি কিন্তু প্রণোদনা দিচ্ছেন। যেমন গত রমজানে দেখা গেছে যে আপনার কিশোরগঞ্জের এক কৃষক, এক মানে ডেয়ারি ফার্মের মালিক, সে 70 টাকা করে সে প্রতি লিটার, 20 টাকা করে প্রতি লিটার সে দুধ বিক্রি করছে, এবং এটা পরিমাণ ছিল সর্বোচ্চ 1 লিটার আর হাফ লিটার। তার মনে হয় মনে করেন 70 লিটার না 80 লিটার তার ডেইলি এটা সে বিক্রি করতো, তারে কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছে। আবার আমরা দেখছেন ওই যে খালেক, যে গরুর মাংস বিক্রি করছে, হ্যাঁ, তাকে পুরস্কৃত করা হয়েছে। তো এরকম কিন্তু ভোক্তা অধিদপ্তর করে,
কিন্তু তাদেরও একটা লিমিটেশন আছে, তাদের লোকও বলে সমস্যা। আমরা যখন বলি যে ভোক্তা অধিদপ্তরের যে লোক আছে সেই লোকগুলো সেই লোক দেওয়া বাজারগুলিকে তদারকি করায়। একদিনে আমরা কারণ বাজারে গেলেন, বাড়ির কাছে আমরা আছি, ওনার অফিসের কাছে, কিন্তু সেটা তো উত্তরার আপনার কাঁচা বাজারও যেতে হবে। আপনার ওইখানে আরো কতগুলি মার্কেট আছে, সেগুলি ঘুরে ফিরে একই জায়গায় ফোকাস পায়। হ্যাঁ, আচ্ছা, যেখানে যায় সেখানে, যেমন আমরা কামারপাড়া বাজারে গেছি, সেদিন দেখা গেলো, পরের দিনই দেখা গেলো যে ওই বাজারের মধ্যে প্রতি কেজি পণ্যের দেয়, আমরা যেটা 13 নম্বর সেক্টর বা 12 নম্বর সেক্টর দেখলাম গিয়া, হ্যাঁ তারপর দিন সকালবেলা জিজ্ঞেস করলাম যে তোমাদের আজকে চাঁদা নিছিনি, বললেন না। 3 দিন কিন্তু আমরা ওইটা পুলিশ, এটা আমাদের কাজ না, আমরা বাড়তি কাজটা করছি। ও আমাদের সাথে বৈষম্যরও ছিল। তারপর তারা সব মিলে গিয়ে 3 জনের গ্রেপ্তার করে পুলিশ দিয়া ধরাইয়া দেওয়া হয়েছে। রাত্রেবেলা গিয়ে আবার তাদেরকে ওখান থেকে মুসলেকে রাখা তাদেরকে আমরা ছাড়ার ব্যবস্থা করছি। এটা কিন্তু একটা ইফেক্ট আছে, রাইট। এটা নিয়ে বাজারে এটা ফল পাওয়া গেছে। এটি আমরা আরো কন্টিনিউ করব, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আশা করছি আপনারা যারা অনুষ্ঠানে আছেন, অনুষ্ঠানের বাকি অংশে আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, ডক্টর মাহফুজ কবির এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমরা যে আলোচনায় ছিলাম মূলত একটু আগামী দিনের কিছু বাস্তবতা চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। ডক্টর মাহফুজ, আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই এই সেক্টরের মানুষ হিসেবে কথা বলছেন এবং লেখালেখি করেন, জানেন যে মার্কেটের সাথে, বিজনেসম্যানদের সাথে গভর্নমেন্টের যে একটা সংযোগ, এবং এটিকে সাধারণ মানুষজন কিন্তু এক ধরনের ইন্টারপ্রেট করার বা দেখার চেষ্টা করে যে কিভাবে গভর্নমেন্ট সেগুলি স্মুথলি ম্যানেজ করছে। প্রত্যেকেই হয়তো মিনিস্টার বা উপদেষ্টাদের পোর্টফোলিও যেমন দেখেন, তারা ফলাফল দেখতে চান। বিশেষ করে রমজান সামনে এলেই জিনিসপত্রের দাম ওয়ার্ল্ডের অনেক মুসলিম দেশে কমে যায়, তারা কিন্তু সাবসিডি দিয়ে হোক যেভাবে কমিয়ে দেয়। বাংলাদেশকে আমরা দেখি যে যা আছে দাম তার চেয়ে বেড়ে যায়, যদিও বলা হয় যে বাড়বে না। আপনি চিত্রটি নিশ্চয়ই দেখেছেন, বারবারই ঘটছে। এই ধরনের শঙ্কা থেকে সাধারণ জনগণ বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করা, কথা বলছেন অনবরত। এখন এটিকে আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? হ্যাঁ, এটা নিয়ে ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আমরা তো আসলে গত 10-15 বছর এরকম কোনো উদাহরণ দেখিনি যে রমজান এলে জিনিসপত্রের দাম কমে যায়। তো এখন এবারও আমরা সেরকমই চিন্তা করছি যে হয়তো জিনিসপত্রের দাম বাড়বে। তবে সরকারের দিক থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হলো যে আমদানি ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটা পণ্যের, বিশেষ করে যে খেজুর থেকে শুরু করে খেজুর, ছোলা বা ভোজ্য তেল, এগুলোর ক্ষেত্রে। আবার এই পণ্যগুলোরই যে অভ্যন্তরীণ শুল্ক বা কর যেগুলো আছে সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। এবং এই উদ্দেশ্যটা হচ্ছে যে এখন যদি বড় রকমের একটা এলসি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তখন ওইগুলোর যথেষ্ট মজুদ থাকবে। এবং তখন নতুন করে যে ভ্যাট আরোপের সংখ্যা, এটি কতটা রিলেভেন্ট? এটা একটু ভিন্ন। হ্যাঁ, তো আসলে যে পণ্যগুলোর ক্ষেত্রে এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে, তো সেগুলো আমদানি করা হবে এবং মজুদ করা হবে। তো সেই উদ্দেশ্য নিয়েই যে যদি এলসিটা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওটা আনতে সময় লাগে, অনেক সময় 2 মাস লাগে। তো সেভাবে করে কিন্তু সরকার পরিকল্পনা করেছে। কিন্তু আসলে তো বাজারে দামটা কত হবে সেটা তো ওই সময়কার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে। মানে আসলে কম দামে জিনিসপত্র নিয়ে আসলে আবার মজুদ করলেই যে সেটার দাম কমবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। তো সুতরাং এখন যেটা হলো সেটা হচ্ছে যে ওই পণ্যগুলোর বাইরে এসে কিন্তু এই যে 43টা পণ্য এবং সেবার ক্ষেত্রে, বিশেষ করে যেমন এই যে এসি, নন এসি যে হোটেল রেস্টুরেন্ট সেগুলো, তারপরে যে পোশাকের যে আউটলেট সেখানকে সহ বিভিন্ন রকমের পণ্য সেবার ক্ষেত্রে যে এটা ভ্যাট বাড়ানো হয়েছে, তো সেটা কিন্তু একদিকে হচ্ছে শুল্ক ছাড়, কর ছাড় কিছু পণ্যের, আবার অন্যদিকে ওই নিত্য প্রয়োজনীয় পণ্যের আর একটা বান্ডেলের উপরে কিন্তু আবার সেখানে ভ্যাটটা বাড়ানো হয়েছে। তো সব মিলে নেট ইফেক্ট আসলে এমন হবে যে জিনিসপত্রের দাম বাড়বে। আর বাংলাদেশে যেটি হয় যে সবসময় যে ব্যবসায়ীদের এটা কালচার, যে এই বাজারের সময় আমরা দেখতে পাই যে যখন একটু কর বাড়ানো হয়, যতটুকু কর বাড়ানো হয় তার চাইতে বেশি দাম বাড়ে, এবং এটা অনিবার্যভাবে হয়। তেলের দাম খুব স্লাইড বাড়লেও বাস ভাড়া কয়েক গুণ বাড়ে। হ্যাঁ, তো এটাই হচ্ছে। তো সুতরাং এই যে সমস্ত পণ্য সেবার উপরে ভ্যাট বাড়ানো হলো, যতটুকু বাড়ানো হলো তার চাইতে বেশি দাম যে বাড়বে এটা একেবারে নিশ্চিত। সুতরাং ওইদিকে কর ছাড় দিয়ে আবার এইদিকে কর বাড়িয়ে তো ফলাফলটা তো আসলে ভালো হবে না। আর ব্যবসায়ীদের ধারণাই হচ্ছে এরকম যে ওই করের অজুহাতেই তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে এবং তারা বলবে যে না, সরকারি কাজ করেছে। তো সুতরাং সরকারের দিক থেকে উদ্যোগটা ভালো ছিল, চিন্তাভাবনা ভালো, কিন্তু এর সামাজিক ফলাফল সেটা কিন্তু নেতিবাচক। এইটাই সবচেয়ে বড় একটা আশঙ্কার বিষয়। এক্ষেত্রে আপনি অর্থনীতি মানুষ গবেষণা করছেন, মানে বাংলাদেশে কি তাহলে এখন নীতি নৈতিকতা স্ট্যান্ড, আমাদের এথিক্স রিলেটেড লার্নিংগুলো আরও জোরদার করা প্রয়োজন? শুধু গভর্নমেন্টই ইনিশিয়েটিভ নেবে, অথবা আমাদেরও তো মানসিক পরিবর্তনগুলো প্রয়োজন?
এইখানে আমি মনে করি যে গত প্রায় 15-16 বছর ধরে একটা বড় রকমের অধপতন ঘটেছে এবং ব্যবসায়ীরা আসলে আগে যেটা করতেন সেটা হচ্ছে যে এটা সমাজের ভালোর জন্য তারা কাজ করতেন এবং ব্যবসার সংজ্ঞাটাই ওইটা যে সমাজের উপকার করবে আর পরোক্ষ যেটা তাদের লাভ সেটা হচ্ছে যে তারা মুনাফা অর্জন করবে। কিন্তু এখন হয়ে গেছে মুনাফাই একমাত্র উদ্দেশ্য ব্যবসার, এবং যে কোনোভাবে হোক, বাজারে লুটপাট করে হোক বা অন্য কোনোভাবে মানুষকে তো ধোকা দিয়ে হোক, তারা কিন্তু বাজার থেকে যতটা পারেন মুনাফা নিয়ে যাচ্ছেন। তো এখন এই সংস্কৃতির পরিবর্তনের জন্য আসলে এক ধরনের যে সামাজিক গণজাগরণ, এটা খুব দরকার। আমরা খুব আশা করছিলাম যে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই ধরনের একটা গণজাগরণ তৈরি হবে, ছাত্ররা কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেই বিষয়গুলো হচ্ছে না। এবং নতুন বাংলাদেশটি শুধুমাত্র সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক আলোচনায় চলে গেছে অনেকটাই সেটাই। এবং আসলে সরকার তো প্রস্তুতিও নিচ্ছে এবং ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একটা মোটামুটি রোডম্যাপ বলেছেন যে হয়তো এই বছর ডিসেম্বরে অথবা 26-এর মাঝামাঝির মধ্যে বা শুরুর দিকে হয়তো নির্বাচন হবে, এবং এই নির্বাচন কমিশন কিন্তু কাজ শুরু করে দিয়েছে ভোটার তালিকা হালনাগাদের। তো এখন মানুষের পুরো চিন্তাই হচ্ছে এখন নির্বাচনের দিকে। সুতরাং এইটাও একটা ব্যবসায়ীদের জন্য সুযোগ যে যেহেতু সরকার শিফট হয়ে গেছে, তো সুতরাং এই সুযোগে বাজার লুটপাট করি, চাপ তৈরি করি সরকারের উপরে যাতে করে দ্রুত নির্বাচন দিয়ে দেয়। তো এখন এই যে কৌশল, সেই কৌশল তো সবাই বুঝতে পারছে। তো সুতরাং এই যে ব্যবসায়ীদের কিন্তু বদনাম হচ্ছে যে তারা আসলে একটা লুটেরা শ্রেণী হয়ে গেছে, তো এইটা কিন্তু আসলে সমাজের জন্য ভালো নয়। এই জায়গাতে হ্যাঁ, ধন্যবাদ মাহফুজ ভাই, এই খুব গুরুত্বপূর্ণ আলোচনা। হুমায়ুন ভাই, এই যে কথাটি আসলো যে আমরা শুধু, আপনি একটু আগে আলোচনায় বলেছেন যে ভোক্তা অধিকারও কাজ করছে, কিছু কিছু জেলা প্রশাসন করছে, আবার ঘুরে ফিরে ব্যবসায়ীরা সরকারকে বলার চেষ্টা করছে সরকারের এই পলিসি মেকিংয়ের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু সরকার হতে বাড়িয়েছে 1 টাকা, তারা বাড়াচ্ছে 10 গুণ। আলটিমেটলি আমরা কথা বলছিলাম যে যেই নতুন বাংলাদেশ ছাত্ররা নতুন ইয়াং জেনারেশন উপহার দিল, সেখানে প্রত্যেকেরই নীতি নৈতিকতারও আমাদের পরিবর্তন হওয়ার একটা কথা ছিল, সেটি হয়নি। আপনি কিভাবে দেখেন? আমরা আশা করছিলাম যে ছাত্ররা যে অভ্যুত্থান, এত জীবনের বিনিময়ে আমরা যে নতুন করে যে একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন, আমরা মনে করছিলাম আর কি, এটা মানুষের প্রত্যাশা। ব্যবসায়ীদেরও তো নিজেদের সংস্কারের প্রয়োজন ছিল, মানসিকতা। হ্যাঁ, ব্যবসায়ীদের মানসিকতার কোনো সংস্কার হয় নাই বা পরিবর্তন হয় নাই, যেটা আপনি ইথিক্সের কথা বলছেন আর কি, যেটা মাহফুজ ভাই বলছিলেন একটু আগেও আর কি, যে আসলে যদি এই 50,000 টাকা বা 20,000 টাকা জরিমানা করলে এটা তাদের গায়ে লাগে না, যদি 5-10 কোটি টাকা এক একজনের জরিমানা করিয়া কিছু শাস্তি হয়, তাহলে তাহলে কিছুটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারতো। এইটা কিন্তু হয় নাই, সরকার ওটা দেয় নাই। আর এখন তো মোটামুটিভাবে নির্বাচনের দিকে চলে গেছে, এটা যেটা মাহফুজ ভাই বললেন আর কি, অর্থনীতিবিদ হিসেবে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এইটা কিন্তু ব্যবসায়ীর আর একটা সুযোগ নিচ্ছে এখন সরকার। আর এই আলোচনাগুলোতে অতটা মার্কেটে আসবে না, তারা ধরে নিয়েছে। হ্যাঁ, তারা নিচ্ছে সরকার বলেন যে ভোক্তা অধিদপ্তরের লোকের দরকার, লোক দিচ্ছে না সেখানে। এখন আপনি উপদেশটা ভালো হইলে কী লাভ হবে, ওনাকে তো লোক লাগবে। বাজারগুলিকে যদি আমরা মনিটরিং করার জন্য যে দরকার, যেমন আমরা কৃষি পণ্যের জন্য আমরা যদি আমাদের কৃষি বিপণন থেকে যদি লোক দেওয়া হতো, মৎস্য প্রাণী সম্পদ থেকে যদি বাজারের লোক তাদের আসতো আর কি, তারা রেট করে দেয়, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বাজার, এটার কোনো তারা খোঁজ নিয়ে দেখে না। এবং সরকারকে কোনো জায়গা আছে আমলাদের পক্ষ থেকেও সরকারকে যেভাবে সহযোগিতা করার দরকার সেইভাবে সহযোগিতা করতেছে না বলে আমরা ভোক্তারা মনে করি আর কি, এবং এইটাই হচ্ছে আর কি। আর এখন আগে যেটা ছিল একটা ট্রেন্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। কীরকম, আগে পণ্যের দাম বাড়াতো এই রমজান মাস আসলে পরে আর কি, 1-2 তারিখ থেকে। এখন কিন্তু এটা 1 মাস 1.5 মাস আগে পণ্যের দাম বাড়িয়ে দেয়, এবং তারা আমাদের কাছে বা সরকারের কাছে প্রতিজ্ঞা করে যে রমজানে আবার জিনিসের দাম বাড়বে না, রমজানের আগেই বাড়ে। এটা নতুন করে একটা টেন্ডেন্সি এটা কাজ করতে থাকে। তো সবগুলির জন্য সরকারের যে পদক্ষেপগুলি আছে, সরকারের বাজার মনিটরিংয়ের জন্য দেখেন সবগুলি কিন্তু এটি আমরা তো মানে জাস্ট এমনি একটা আলোচনা, যেমন প্রায়শই গণমাধ্যমে আমরা দেখছি যে অমুক ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পরে জানা যায় উনি আগেই চলে গেছে নিষেধাজ্ঞার আগে, এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে টাকা তুলে নেওয়ার পরে। আপনি যেটা বললেন যে আগেই দাম বাড়িয়ে দিয়েছে, তো এই যে ছলচাতুরিগুলো বাংলাদেশের কালচারে দেখা যায়, সেগুলো কবে বন্ধ হবে? এটা বন্ধ হবে না, এটা বন্ধ হবে আমরা যেটা বলি আর কি, আমি মাহফুজের সাথে একমত আগেও বলছি আর কি, যে এদেরকে যদি 2-1 জনকে যদি কঠিন শাস্তির আওতায় যথাযথভাবে যারা দোষী সাব্যস্ত হয় আনা হইতো আর কি, তাহলে কিন্তু বাজারে এই অবস্থাটা কমে আসতো। আজকেও আমরা এক ধরনের নাম মেনশন না করে আলোচনা করছিলাম ডক্টর মাহফুজ, যে অমুক ব্যক্তি একজন সাংবাদিকের
অ্যাকাউন্টে এত কোটি টাকা ছিল, সবই তুলে নিয়ে গেছেন সে। তো তারা তো উনি কি করে তুলে নিয়ে যেতে পারলেন এই বর্তমান তাহলে সিস্টেমে? ওইখানে একটা ওই ব্যাংক থেকে তাকে সহযোগিতা করতেছে এবং ব্যাংকের কিছু লোক জড়িত, এমনি তো ব্যাংক থেকে। এবং তো আমরা এই সরকার আসার পরও দেখছি, আমি নাম বলবো না আর কি, যে ব্যাংক পর্যন্ত দখল করা হয়েছে, ব্যাংক দখল করা। এটা তো ভয়াবহ চিত্র, সবাই জানছে, তাই না? তাই সবাই জানে আর কি। তো এই যদি অবস্থা আর কি, আপনি কোথাও গিয়ে পাবেন না যে ওই চাঁদাবাজি চলতেছে না, কিন্তু নীরবে আমরা কারণ বাজারে বসছিলাম ব্যবসায়ীদেরকে নিয়ে, তাদের অনেক প্রেশার দেওয়ার পরে তারা বলছে হ্যাঁ চাঁদাবাজি হচ্ছে। কেমন হচ্ছে? এখন স্যার হাত বদলেছে এবং আর একটু পরিমাণে বাড়ছে। ওই যারা এখন বিদায় নিছে তারা দোস্ত আমরা দিকেও খেয়াল রেখো। এই ক্ষেত্রেই আমি একটু ফিরে আসি ডক্টর মাহফুজ, আপনি নিশ্চয়ই অন্য দেশের উদাহরণগুলো, সাকসেস স্টোরিগুলো জানেন, যে আমাদের উপদেষ্টা যারা স্কিলড পার্সন যারা, তারাও জানেন অন্য দেশের কোনো এরকম সাকসেসফুল মডেল নেই যেগুলোকে নিয়ে বাংলাদেশ কাজ করতে পারে। আমরা শুধু অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি কিন্তু কোনো ফলাফল দেখছি না। অন্য দেশগুলোতে, বিশেষ করে যে উন্নত দেশে কিন্তু এই পুরো মার্কেট হাইলি রেগুলেটেড, মানে এখানে কেউ একটু ব্যাড প্র্যাকটিস করে, ম্যাল প্র্যাকটিস করে কিন্তু পার পাবে না, এবং শাস্তি এতটাই কঠিন যে তারা এরকম কোনো কিছু করলে তাদের পুরো লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় এবং তারা আর কখনোই ব্যবসায় আসতে পারে না। মার্কেট থেকে উঠিয়ে ফেলছে, একই ব্যক্তি আবার তেলের ব্যবসা করছে। হ্যাঁ, এটা হতো না অন্য কোনো দেশ হলে। হ্যাঁ, তো বাংলাদেশে আসলে খুব আনফর্চুনেটলি যেটা হয়েছে যে আমরা আসলে অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছিলাম যে পুরো মার্কেটে সিন্ডিকেশন আছে কিনা তেলের বাজারে। 2009 সালে 10 সালে একটা গবেষণা হয়েছিল আইএফসির ফান্ডিংয়ে। তো তখন দেখা গিয়েছিল যে আসলে ঠিক সিন্ডিকেট নয়, এখানে অন্য ফর্মে এই পুরো মার্কেটটা কাজ করছে। কি সেটা হচ্ছে যে এখানে আসলে অনিশ্চয়তা এত বেশি যে কারো যদি অন্তত 5,000 কোটি টাকা না থাকে তাহলে সেই ব্যবসায় আসতে পারবে না, তার কারণ এখানে পথের ফকির হয়ে যেতে পারে শুধু এই ব্যবসা করলে। সিন্ডিকেট যারা করছে তাদের বাইরে কেউ আসতেই পারবে না টাকার কারণে। তার কারণ এত বেশি আসলে ক্যাপিটাল দরকার হয়, যেটা যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ না হয় এবং তারা যদি অনেক বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ না হয় তাহলে এখানে ব্যবসায় আসতে পারবে না। যেমন বসুন্ধরা গ্রুপ, তারা কিন্তু বড় সাপ্লায়ার না মার্কেটের তেলের বাজারে, তারা সাপ্লাই দেয় কিন্তু ছোট। আবার সিটি গ্রুপ, তাদের অনেক ব্যবসা আছে। এটা আরেকটা। তো এরকম করে যে এই যে বড় বড় যে চাইলি XYZ এই মার্কেটে ঢুকতে পারবে না, এটা একটা বড় সমস্যা। যদি এমন হতো যে না সেখানে 100 কোটি টাকা দিয়েই এই মার্কেটে ঢোকা যেত তাহলে হয়তো তারা ঢুকতে পারতো। তো সুতরাং এই যে বড় রকমের যে অনিশ্চয়তা আছে, বড় একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই ঝুঁকিগুলো মাথায় নিয়েই তারা কাজগুলো করে এবং করে তারা কি করে যে তারা সবচেয়ে বড় ব্যবসায়ী যেহেতু সমাজের, তো যার ফলে তাদেরকে আসলে উপেক্ষা করে বা তাদের মতামতের বাইরে গিয়ে সরকারি আসে তাদেরকে অনেকটা তাদের সাথে র্যাপোর্ট বিল্ড করেই চলতে হয়। অনেকটাই সেটা। হ্যাঁ, তো এখন আমাদের যে সবচেয়ে দুঃখজনক অবস্থা হচ্ছে কি যে আমরা এমন কোনো আইন তৈরি করতে পারিনি যে এই যে যারা তেলের ব্যবসায়ী, তেলের সিন্ডিকেট তাদেরকে ধরতে পারবে, বরং তাদের কাছে আসলে অসহায়, অনেক সময় তাদের দোয়ার উপরেই সরকার অনেক সময় নির্ভর করে। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় কি যে আসলে ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্সগুলো আছে, বিশেষ করে আসলে আমি তো সবসময় বলি যে সরকারের চাইতে যেহেতু কেউ শক্তিশালী নয়, সুতরাং সরকারের আইনগুলো অত শক্তরা হবে না কেন। তো এই অস্ট্রেলিয়ার আইন আছে, ইউকের আইন আছে এবং ইউএসএ তো খুবই শক্ত আইন। তো তাদের আইনগুলো পর্যালোচনা করে আমি মনে করি যে বাংলাদেশের নতুন করে আইনি কাঠামো তৈরি করা দরকার, যাতে করে এই যে যত সিন্ডিকেট আছে, বিশেষ করে চাল, তেল বা আমরা যদি এই যে শাকসবজি এগুলো ধরি, ভোজ্য পণ্য যেগুলো, প্রত্যেকটা জায়গাতে প্রয়োজনে আলাদা আলাদা করে আইন তৈরি করতে হবে। এখনকার যে মজুদ আইন রয়েছে সেটাতে শাস্তি দেওয়া যায়, এবং সেটি তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই সুযোগটি ছিল। হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্ট তো করতে চাইবে না। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যেটা করেছে একটা অ্যাডহক একটা মেজার নিয়েছে, সেটা হলো যে বাজার মনিটরিং টাস্কফোর্স তৈরি করেছে তারা, এবং টাস্কফোর্সগুলো কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে বাজারগুলিতে তারা করছে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, জেলার ডিসি, এসপি তারা কিন্তু এটার সঙ্গে ইনভলভ, উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আছে, ইউনো আছে, তারা আছে, এবং অন্যান্য যে প্রশাসনের লোকজন আছে, কিন্তু এটা দিয়ে তো কাজ হচ্ছে না। তার কারণ সমস্যা এত উপরে, এবং সবচেয়ে বড় বিষয় কি যে আগের সরকারের সময় যেটা হয়েছে যে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা তারা এমপি হয়েছেন, দেখা গেল যে পুরো এমপিদের অর্ধেকের মতোই তারা সব ব্যবসায়ী, 60% ছিল তাই। হ্যাঁ, ব্যবসায়ী, এবং তাদের মধ্যে অনেকেই মিনিস্টার। তো যার ফলে তারাই যা করার যে আইন মোল্ড করেছেন, তারপরে তারা নিজেদের আইনগুলো এমন ভাবে করেছেন যেগুলো তাদের ফেভারে যায়। ওই জায়গা থেকে তো রাতারাতি বের হওয়া যাচ্ছে না। এখন এই যে ব্যবসা সংশ্লিষ্ট যে আইন, সেগুলো একটা থরলি রিভিউ করা দরকার ছিল। এটা করতে পারলে তাইলে হয়তো আমরা একটু ফলগুলো খুঁজে বের করতে পারতাম এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে আইনি কাঠামো তৈরি করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ করে হুমায়ুন ভাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের হাতে সেই সুযোগগুলো থাকে, যেহেতু তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, তাদের এই ব্যবসায়ী বা মন্ত্রী নেই যারা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু তার এই গভর্নমেন্ট যদি না করে, আর পলিটিক্যাল গভর্নমেন্ট কি কাজ করবে আসলে সামনে এসে? না, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে যারা আসবে তাদের মধ্যে কিন্তু ব্যবসায়ীরা আসবে, তাদের মধ্যেও ব্যবসায়ী আছে, তো তারাও আসবে আর কি। তো সেইখানে গিয়ে আমাদের ভাগ্যে কিছু ভালো কিছু জুটবে,
আমি এরকম মনে করি না। ভোক্তারা যে কষ্টে আছে এই কষ্টে বসে থাকতে হবে। এই সরকার যদি না পারে আর কি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না পারে, ইউনূস সাহেবের মতো একটা সারা বিশ্বে এমন কোনো জায়গা নেই ওনারা না চিনে, সব জায়গাতে ওনার একটা অ্যাপ্রোচেরও একটা আলাদা মূল্যায়ন আছে। তো ইউনূস সাহেব যদি না পারেন, এই প্রধান উপদেষ্টা যদি না পারেন, তাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এগুলি পারবে, এটা অনেক দূরের ব্যাপার আর কি মনে হচ্ছে। তো আমার মনে হয় যে যেখানে যেই প্রয়োজনটা, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিদপ্তর আছে, তাদের এখানে লোকবলের দরকার। আপনি লোকবল দিবেন না তো আপনি কেমন করে বাজার নিয়ন্ত্রণে যাবেন? বাজারে তো আমরা যাইতে পারতেছেন না। সুতরাং এইগুলি সরকারের আমার মনে হয় আর কি ভালোভাবে নজর দেওয়া উচিত। এই সামনে যে সময়টা আছে, এই সময়টাও যদি ক্রাইসিস ফেজ আমরা না করতে চাই আর কি, তাহলে কিন্তু সরকারের ভোক্তা অধিদপ্তরের লোকবলের দরকার আছে। সেখানে লোকবলের কথাটা আপনি কয়েকবার বলেছেন, মানে এখানে ম্যান পাওয়ার দিতে বাধা কোথায়? খুবই আমি জানি না বাধাটা কোথায় আর কি, চাচ্ছে না কেন তারা আর কি। আমরা আন্দোলন করে কিন্তু সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকারের কাজ তো বেশ পপুলার। হ্যাঁ, পপুলার, কিন্তু এটা মানুষ ভোক্তা অধিদপ্তরের মনে করে যে তারা আসলে একটা ব্যবস্থা হবে, ফলাফল তারা পাবে, এবং তারা কিন্তু পাচ্ছেও। ভোক্তা অধিদপ্তর যেই দিনে যেই মার্কেটে যায়, সেই মার্কেটে পণ্যের দাম কমে অথবা তারপরের দিনে কম থাকে। এই ডিম কিন্তু ভোক্তা অধিদপ্তরের আন্দোলনের আমাদের আন্দোলন আর ভোক্তা অধিদপ্তরের কার্যকরী পদক্ষেপের কারণে ডিজিটাল মিডিয়াতে তারা তরমুজের দাম কমিয়ে দেওয়ার ক্ষেত্রে রোল প্লে করেছে, আমরা দেখলাম। ডাবের বেলাও তাই করছে, ডাবও তাই করেছে। 300 টাকা পর্যন্ত একটা ডাব বিক্রি হয়েছে। আর এখন ওষুধের ব্যাপারে যদি আপনি বলেন, ভোক্তা ওষুধও তাদেরকে যেতে হয়। আর কেউ জানে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের যাওয়া উচিত তো সেখানে, তারা সেখানে সেইভাবে যায় কিন্তু সেইভাবে যায় না। এই জায়গাতে আমি এটা আবার ফিরে আসবো যে ভোক্তা অধিকারের মতো অন্য সংগঠনগুলো কি করছে আসলে। আমি সেই পর্যন্ত একটা বিরতি নিয়ে আবার ফিরে আসি আপনাদের কাছে। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবে। আপনার মত অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত স্টুডিওতে, ডক্টর মাহফুজ কবির এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমরা মূলত এই আলোচনা যতটুকু হলো এটিকে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে ডক্টর মাহফুজ, আপনার কাছে আসি। আমরা লক্ষ্য করেছি যে আলোচনার মধ্যে বেশ কতগুলো প্রত্যাশার জায়গা দিয়ে শুরু করেছিলাম। আপনি বলেছেন যে এই গভর্নমেন্টের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, শুরুর দিকের আলোচনায় বলেছেন। আবার সেই প্রত্যাশাগুলো যখন বেশ কতগুলি কমিশন গঠন হলো, এই কমিশনগুলি ঘুরে ফিরে তাদের কাজকর্ম আপডেট জানাচ্ছে। আপনিও একটি কমিশনের সাথে জড়িত আছেন, কিন্তু মেজরিটি সাধারণ জনগণ তাদের জীবন ঘনিষ্ঠ ব্যাপারগুলি নিয়ে বেশি আগ্রহী। তারা নির্বাচন, কমিশন এগুলি নিয়ে যতটা না আগ্রহী, তার চেয়ে বাজার মূল্য, জীবনযাত্রার মান এগুলো নিয়ে বেশি আগ্রহী মেজরিটি বাংলাদেশের সাধারণ জনগণ। তা আলটিমেটলি এই ক্ষেত্রে সামনের দিনের চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে হয়? নেক্সট 1 ইয়ারে যদি আমি ইলেকশন ইয়ার ধরি, এই 1 বছরের চ্যালেঞ্জ কি বলে মনে হয়? 1 বছরের চ্যালেঞ্জ হবে হলো যে গত 15 বছরের যে একটা সংস্কৃতি যেটা হয়েছিল, যে মানুষের সামনে মানুষ যেটা চায় যে না বাজার ভালো থাকুক, উন্নয়ন হোক, মানে ভৌত অবকাঠামোর উন্নয়ন, ব্যবসা ভালো হোক, হ্যাঁ, প্রবৃদ্ধি হোক, এই প্রত্যাশা দিয়ে যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে, তো সেই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে তৈরি করা এবং একই সঙ্গে বাজার ঠিক রাখা, ব্যবসা ঠিক রাখা, এই দুটার মধ্যে এক ধরনের সমন্বয়, এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এবং আমি আশা করি যে অন্তত সরকার পুরোপুরি এই জায়গাতে সফল না হলেও অন্তত রিফর্মগুলো যদি কিছু হয় এবং কিছু অর্ডিন্যান্স করে, কিছু আইন করে যদি এগুলো কার্যকর করা হয়, তাহলে বলটা রোল করতে শুরু করবে। তারপরে আস্তে আস্তে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেগুলোকে একটু এগিয়ে নিয়ে যাবে। তবে আইনগত ভিত্তি তৈরি করতে হবে, তৈরি করে কিছু কাজ করতে দিলে প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াবে। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে যে ব্যাংকিং যে সমস্ত বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, তো সেগুলো কাজ করবে, পুঁজিবাজার। আপনারা যখন এই কমিশনগুলো আলোচনায় বসেন, এগুলো কি আলাপে আসে, বলার সুযোগ হয়? এগুলো অবশ্যই, তার কারণ একটা বড় রকমের রিফর্ম আসছে, এটা আমাদের ধরে নিতে হবে। এবং রিফর্মগুলো পরের বাংলাদেশ কিন্তু তৈরির একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। তো এবং এইটা অত্যন্ত ইতিবাচক দিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং সব জায়গাতে সংস্কার হবে। এবং তাহলে কি যারা দ্রুত শুধু নির্বাচনমুখী আলোচনায় যেতে চায়, সংস্কারগুলোতে যেতে চায় না, তারা কি এটা বুঝে করে না না বুঝে ইন্টারপ্রেট করে বলে মনে হয়? আসলে আমাদের কিছু তথ্যগত হয়তো সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, বা আবার বোঝার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে। আসলে এই যে সরকারের পরিবর্তনটা কেন হলো, কেন আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাইছি, তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল। পুরো সিস্টেম যখন কলাপস করে এবং সামনে যদি শুধু থাকে বাজার, উন্নয়ন, তো ব্যবসা, এগুলোকে দিয়ে যদি মানুষকে শান্ত রাখার চেষ্টা করে, তখন কিন্তু আসলে দেশ কাজ করে না। তো সুতরাং দুটোই ঠিক রাখতে হবে। এক হচ্ছে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, নির্বাচনটা ভালো হবে, এবং এর পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশও ভালো হবে, এবং একই সঙ্গে বাজারও ঠিক থাকবে। এইগুলো যদি একসঙ্গে হয়, তো সেটা কিভাবে হবে? সেইটার জন্যই কিন্তু আসলে সংস্কার। তো এইভাবেই আসলে সরকার কাজ করছে। আমি মনে করি যে খুব ভালো কিছু পরিবর্তন সামনের দিকে আসছে। একটু ধৈর্য ধরতে হবে এবং একই সঙ্গে ব্যবসায়ীদেরকে একটু আস্থার মধ্যে নিয়ে আসতে হবে।
এই আস্থার ক্ষেত্রে আনার ক্ষেত্রে ধরা যাক, যেহেতু মানুষ একটু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটু রেস্টলেস, তারা দ্রুত ফলাফল দেখতে চায়। তারা নিশ্চয়ই চায় যে প্রতি মাসের দাম কেমন বাড়ছে, রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম কমছে কিনা। তারা তো এত ইভেন 3 মাসের চিত্র তারা মাথায় রাখে না, তারা প্রতি সপ্তাহের চিত্র নিয়ে কথা বলছে। আসলে তারা প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন হয়তো সকালে ভালো থাকলে বিকেলে যদি খারাপ হয়ে যায় তখন তারা কিন্তু আর সকালের ভালোটা মনে রাখেন না। এটা মানুষের স্বভাবজাত একটা প্রবণতা। এখন এর মধ্যে থেকেই আসলে আস্তে আস্তে এই জায়গাতেও প্রোগ্রেসটা দেখাতে হবে। তার কারণ খুবই স্বাভাবিক যে এই যে সরকার, সেই সরকারের ওইরকম প্রশাসনিক অভিজ্ঞতাও নেই, পলিটিক্যাল সেরকম কোনো ব্যাকআপও নেই বা ব্যাকগ্রাউন্ড নেই। তো সুতরাং তারা যে সমস্যার মধ্যে পড়বেন এটাই স্বাভাবিক। এখন নাগরিক হিসেবে আমাদের যেরকম একটু ধৈর্য ধারণ করতে হবে, সংস্কারগুলো কীভাবে এলো সেগুলোর দিক থেকে একটু চিন্তা করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং একই সঙ্গে আসলে রাজনৈতিক দলগুলো তো এখন সাপোর্ট দিচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সাপোর্ট দিচ্ছে না। এখন রাজনৈতিক দলগুলোর যারা ব্যবসায়ী রয়েছেন অন্তত তাদের দিক থেকে যদি একটা ভালো সহযোগিতা আসে, তাহলে আমি মনে করি যে সরকারের যে সমস্যাগুলো যেগুলো রয়েছে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে, কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে হচ্ছে। আরও আলাপ করব। বিশেষ করে হুমায়ুন ভাই, এই আলোচনায় আমরা একটু আগে কথা বলেছিলাম যে নতুন যে ভ্যাট ট্যাক্সের আরোপ করার প্রভাব, এটিকে কি মনে হয় এই সময়কালে যৌক্তিক ছিল, না এটিকে এক ধরনের অ্যাভয়েড করা যেত বা এটি প্রয়োজন ছিল বলে মনে হয়? আমি তো মনে করি ভোক্তাদের পক্ষ থেকে আমরা মনে করি যেটা সেটা এই মুহূর্তে সরকারের এই ভ্যাট যদি আরোপ করা হয় আর কি, তাহলে পণ্যের দামে কিন্তু আরেকটা অস্থিরতা আসবে। কারণ আপনি একদিকে ভ্যাট আপনি কিছু কিছু পণ্যের উপর থেকে মনে করেন ভোগ্য পণ্যের উপর থেকে আপনি প্রত্যাহার করতে বলতেছেন, আবার আপনিও আবার আরেকটা পণ্যের উপর আপনি দিচ্ছেন, তাহলে তো আমি এই পণ্য যে কিনবো ওই পণ্য হচ্ছে বিক্রি করে যদি কিনতে চায় তাহলে ওই পণ্যের দামও সে বাড়াবে। সুতরাং এইখানে একটা অসামঞ্জস্য দেখা দিবে। তো আমার মনে হয় সরকার এই মুহূর্তে এটা এইভাবে দেওয়াটা মনে হয় আমার মনে হয় যে এটা সঠিক হবে না আর কি। কারণ এতে পণ্যের দাম আবার বৃদ্ধি পাবে। কারণ এই আপনি যেই পণ্য বিক্রি করে আপনি এইটা কিনবেন, তাহলে আপনার এই পয়সাটা আনতে হলেও তো আপনাকে ওই টাকাটা ওইখানে বাড়াবেন। তো আলটিমেটলি ঘুরে ফিরে ওই একই যেই লাভ সেই কদুর কথা বলা হবে। এই জন্য এটা সরকার আমার মনে হয় এটা নিয়ে আরও একটু চিন্তা করার দরকার আছে। আর সরকারের কাছে আমাদের একটা দাবি ছিল, দেন অনেকগুলো কমিশন করা হয়েছে, বাজারে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাজার কমিশন একটা করা দরকার ছিল, যারা এইসব ব্যাপারে অভিজ্ঞ এই ধরনের লোকজনকে নিয়ে সাজেশন নিয়ে তাদেরকে বাজারটা পূরণ করতে হতো। এটা কিন্তু সরকার করেন না। কারণ আমরা যেমন দাবি করছি যে আমি কৃষি পণ্য এখন এমনিতেই শীতের দিন দাম কমে যায় আর কি, কৃষি কিন্তু যেটাতে দাম তার লাভ। ব্যবসায়ীদের সাথে বসে কথা বলতে কোনো বাধা আছে বলে মনে হয়? কেন হচ্ছে না এটি? না, ব্যবসায়ীদের সাথে বাধা তো নাই, ব্যবসায়ীদের তারা বসতে পারে তো। এবং আমরা মনে করি যে এটা কৃষি পণ্যকে যদি আপনি এনকারেজ করতে চান কৃষককে আর কি, তাহলে তার ওই যে সারের দাম, তারপরে তার বীজের দাম, রিলেটেড যে বিষয়গুলো, এই যে রিলেটেড যে বীজগুলো, এইগুলির দাম কমাই দিতে হবে। প্রয়োজনে সরকার ওইখানে ভর্তুকি দেয়, পণ্যের উপর না দেওয়া, সেখানে কৃষক যে ইউজ করে। ক্যাবের সাথে জড়িত মানে গভর্নমেন্টের বিভিন্ন আলোচনাগুলিতে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সংলাপে যাচ্ছে। আপনি যেটা বলছেন ব্যবসায়ীদের সাথে এরকম রিপিটেড সংলাপ হওয়া প্রয়োজন, রিপিটেডলি করা দরকার। আমি মনে করি যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মেইন কাজটা তো সেটা, তাই না? বাণিজ্যটা তারা যেটাকে নিয়ন্ত্রণ, সেটা কি হচ্ছে আসলে? তারা সেটা সেভাবে কিন্তু হচ্ছে না, তারা সেভাবে হচ্ছে না। হয় কারণ যেটাই থাকুক আর কি, সেটা বেশি বেশি করার দরকার। এবং এদের সাথে ব্যবসায়ীদের সাথে তাদেরকে একটা রিলেশন তৈরি করা দরকার, যে ব্যবসায়ীরা কি কি সুবিধা দিলে পরে তারা এই পণ্যের দাম কি প্র্যাকটিক্যাল রিয়ালিটি তারা ফেস করতে, যেমন তারা কোথায়, এটার কারণটা কি, এটা তারা তাদের সাথে আলাপ করলে, আমরা তাদের সাথে আলাপ করি, কিন্তু যেভাবে আলাপটা করার দরকার পজিটিভ ওয়েতে সেটা কিন্তু হচ্ছে না। যেমন আজকে মনে করেন আমরা ওই যে মোহাম্মদপুরের বাজারের কথা বলেন, ডিসি সাহেব করছে, আমরা কিন্তু সেখানে গেছি, এবং লোকজন আসছে ওইখানে। তো এইটা যদি সব ডিসি সাহেবরা যদি এই কাজটা করেন আর কি, তাইলে কিন্তু এটার একটা ফলাফল পাওয়া যাওয়ার কথা। সব জায়গার ডিসি এবং সব জায়গার ভোক্তার এডি বা ডিডি যারা আছেন তারা সমানভাবে সহযোগিতা করতেছে। হুমায়ুন ভাই, আপনি যেটা বলছেন কিছুটা মাহফুজ ভাই বলেছেন যে কিছু এরকম বেস্ট প্র্যাকটিসের উদাহরণ দেখে অন্যরা উৎসাহিত হয়ে করবেন বলে মনে হয়, এটি একটা ধারা। কিন্তু গভর্নমেন্টও কি চাইলে এক ধরনের পলিসি করে দিতে পারে যে এগুলি প্রশাসক, জেলা প্রশাসক যারা, তাদের উদ্যোগে এই কাজগুলি হতে পারে, এক ধরনের টু ডু লিস্ট? মানে আমি ধারণা করছি যে একজনটা দেখে একজন করবেন, কিন্তু যেহেতু করছেন না করছে না, আমরা যখন মনে করি যেহেতু সরকারের কোনো নিম্ন পর্যায়ে নির্দেশনা সেরকম নেই, সরকারের কোনো সেই ধরনের লিঙ্কটা নাই, যেটা পলিটিক্যাল পার্টি তার তো ওয়ার্ড লেভেল পর্যন্ত, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল পর্যন্ত তাদের আছে। সরকারের এখন যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা জড়িত আছে নাকি, তাদেরকে নিয়ে তাদেরকে এই ধরনের একটা, আমার মনে হয় যে ডিসিদেরকেও যদি প্রয়োজন বোধে যারা এই ধরনের কাজকর্ম ভালোভাবে করবে তাদেরকেও প্রণোদনা দেওয়া উচিত, উৎসাহিত করা উচিত। এবং দেখা যায় যে একটা জেলা শহরে একটা ভেজিটেবলের পাইকারি বাজার একটা ইউনিয়ন পরিষদে পড়ছে,
মানে আপনি যেটা বলছেন একেবারে গ্রাসরুট পর্যন্ত সেই চেইনটি ওয়ার্ক করছে না, সেইভাবে কাজ করতেছে না। এটা সরকার, এই সরকারের তো চাওয়া পাওয়া নাই, সুতরাং সে কিছু কাজ তো করতেছে। আমরা তো এটাই আশা করতেছি সরকার, এই সব বর্তমান সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, আমরা যেহেতু একটু শেষের দিকে আশা করতেছি আমরা একটু শেষের দিকে যেহেতু বিশেষ করে এই যে গ্যাপগুলো এগুলো ব্রিজ আপ করতে বা সচেতন করতে গণমাধ্যম কি কিছু করতে পারে বলে মনে হয়? গণমাধ্যম যে কিছু করতেছে না তা না, গণমাধ্যমে করে বলেই কিন্তু এখন পর্যন্ত একটা জায়গার মধ্যে আছে। আমরা গণমাধ্যমকে, আমরা ক্যাবের পক্ষ থেকে তো আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা এনকারেজ করতে চাই এই ব্যাপারটার উপরে। তারা কিন্তু একটা ভূমিকা পালন করছে। গণমাধ্যমে যে ভূমিকাটা আছে সেই ভূমিকা ক্যাব যেটা করতেছে, এটা যদি সরকারের অন্যান্য অর্গানগুলি যদি সেভাবে সহযোগিতা করে আর কি, তাইলে কিন্তু একটা জায়গাতে দাঁড়াইতে পারে। কিন্তু এটা কিন্তু সব জায়গার থেকে হচ্ছে না। সরকার এইটা সরকার, আমার মনে হয় মাহফুজ ভাই আমার সাথে একমত হবেন যে সরকারের এখানে কিছু গ্যাপ আছে, ওই গ্যাপগুলি পূরণ করা দরকার আছে এই মুহূর্তে। রাইট, এই জায়গাতে মাহফুজ আপনার কাছে ফিরে আসি আমরা শেষের দিকে। বিশেষ করে যেই কথাগুলোর মধ্যে সচেতনতার চ্যালেঞ্জ ছিল, সবগুলো কাজই সরকার করবে এমনটি নয়। আমরা যেমন নীতি নৈতিকতার চেঞ্জের কথা বলেছি, আমি একটু আগেই মিডিয়া কোনো রোল প্লে করে মানুষকে এক ধরনের সচেতন করা বা কি করতে পারে সেই জায়গাতে কোনো রোল প্লে করতে পারে কিনা। এখন মিডিয়া কি করতে পারে? মিডিয়া সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করতে পারে। তবে আমি মনে করি সাধারণ মানুষ ইতিমধ্যেই সচেতন। এখন একটা জিনিস হতে পারে, সেটা হলো যে সাধারণ মানুষ যদি বাজারে গিয়ে তারা বলে যে দামের তালিকা কোথায়, এটা কিন্তু মানুষ জিজ্ঞাসা করতে পারে। এই যে বড় বড় যে সমস্ত বাজারগুলো রয়েছে, কারণ বাজার থেকে শুরু করে অন্য পাইকারি বাজার, প্রত্যেকটা বাজারেই নিয়মটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে দামের তালিকা তৈরি করে দেওয়া হবে, সেটা একেবারে দৃশ্যমান কোনো জায়গাতে এটা রাখা হবে। কিন্তু এই কনজিউমাররা তো সেই কাজটা করেন না, যার ফলে কি করে ওই বাজার কমিটি সেটা এমন একটা জায়গায় গিয়ে টাঙিয়ে রাখে যেটা দেখা যায় না, দেখেও না। তো এই জায়গাটি আবার দেখলাম যে চক দিয়ে লেখা থাকে, কিছুক্ষণ পরেই মুছে যায়। এখন এই জায়গাতে আমি মনে করি যে একেবারে সাধারণ নাগরিকের জায়গাতে এই সামাজিক যে সংগঠনগুলো আছে, বিশেষ করে এনজিও, সিবিও, তারা কিন্তু এই কাজগুলো করতে পারে। আর একটা কাজ হতে পারে, সেটা হলো যে আমাদের দেশে তো হাজার হাজার এনজিও আছে এবং আমরা বলি যে আমাদের দেশ একটা সোশ্যাল ল্যাবরেটরি। হ্যাঁ, এই সোশ্যাল ল্যাবরেটরি কিন্তু এই সময়টাতে এগিয়ে আসছে না। তারা যদি একটা অল্টারনেটিভ সাপ্লাই চেইন তৈরি করতে পারতো, এখন তাদের আন্ডারে কিন্তু অনেকেই লক্ষ লক্ষ কিছুটা যেই প্রজেক্টে যা কাজ সেগুলি করাতেই ব্যস্ত, প্রজেক্টের বাইরে চিন্তা করতে পারছে না। তারা যদি বাজারে একটা সাপ্লাইয়ের হিসেবে আসতে পারতো, ইভেন 10% তো তারা যদি সাপ্লাই দিত, এই পুরো একটা চাপ তৈরি হতো বাজারে। এবং একদিকে হচ্ছে গভর্নমেন্টের টিসিবি বা অন্যান্য অপারেশন সেগুলো চলবে, অন্যদিকে হচ্ছে এনজিওর সাপ্লাই 10% মতো হবে, তাইলে তো বাজারে এমনিতেই প্রেসার তৈরি হয়। অবশ্যই, মানে অনেক এনজিও তো প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে অনেকদিন থেকে, মার্কেট নিয়ে। তারা কেন নিশ্চুপ এখন? যেমন ব্র্যাকের মতো অর্গানাইজেশন, তারা কিন্তু ইজিলি আসতে পারে। বড় মাঝারি ছোট অনেক এনজিও একেবারে জাতীয় পর্যায়ে থেকে শুরু করে একদম গ্রাসরুটস লেভেলে তারা যদি সাপ্লাই দিতে পারতো, তাহলে কৃষকেরাও বাঁচত। তার কারণ ওই তাদের যে চেইনের মধ্যে তো তখন আবার মিডল ম্যান পাওয়া যাবে না, তখন কিন্তু সেখানে ওই কোল্ড স্টোরেজের মালিক নেই, সেখানে কিন্তু এই ব্যাপারী ফরিয়াদ তারা নেই। সুতরাং এই একদিক দিয়ে কৃষক বাঁচত, অন্যদিকে স্বল্প দামে ন্যায্য মূল্যে কিন্তু জিনিসপত্র সরবরাহ হতো এবং আমরা কিন্তু একটা সুন্দর বাজার ব্যবস্থা দেখতে পেতাম। তো আমি মনে করি যে এই এনজিওর দিক থেকে, সিবিওর দিক থেকে একটা গ্যাপ রয়েছে, তো সেটা যদি আমরা পূরণ করতে পারি সামনের দিনগুলোতে, এবং আমি মনে করি যে মিডিয়ার এদিকে একটু এনকারেজ করা উচিত। এটা করতে পারলে এটা সুন্দর ব্যবস্থা, স্টেক হোল্ডারদেরও যাতে সমানভাবে এগিয়ে আসার হ্যাঁ, এটা দরকার। তার কারণ একদিকে আমরা নীতি করব, আইন করব, পাশাপাশি সাপ্লাই চেইনটাও ঠিক রাখতে হবে। সেটার মধ্যে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকতে হবে, কমপ্লিমেন্টারি থাকতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে সুন্দর বাজার ব্যবস্থা তৈরি করা সম্ভব। আমরা সেটি চাই। আপনি কিছু যোগ করতে চাইছিলেন? 30 সেকেন্ড। আমি ওইটাই বলছিলাম, মাহফুজ ভাইয়ের সাথে আমি একমত পোষণ করি। অন্য স্টেক হোল্ডারদেরও এগিয়ে আসা, এই কাজগুলি করে আর কি, তাহলে সরকারকে যেমন তারা সহযোগিতা করতে চায়, এট দ্য সেম টাইম ভোক্তারও কিন্তু এখানে উপকৃত হতে পারে। এটা সরকার যদি ব্যবস্থা, অবশ্যই আমরা চাই যে বাজার ব্যবস্থাকে ভালোভাবে ফিরিয়ে আনা, মানুষের জীবনমান উন্নয়নে শুধু সরকার নয়, তার পাশাপাশি অন্য স্টেক হোল্ডারদেরকে একইভাবে এগিয়ে আসতে হবে। আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুজন অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।